নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, সব শুভ হোক, সবকিছু শুভ হোক। কালকেই আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটি মন্দিরে একটি কম বয়সী ছেলে, তার হয়তো একটু মাথার সমস্যা আছে মনে হচ্ছিল আমার, তার আচার আচরণ দেখে। নির্জন মন্দির, বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে সে বলল, মা ভালো করো, মা ভালো করো, সবাইকার ভালো করো, আর আমারও একটু ভালো করো। তো আমার সেই কথাটাই বলতে ইচ্ছে করছে, তার মতন করে সবাইকার ভালো হোক আর সঙ্গে আমারও একটু ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 ভাদ্র 1431, ইংরেজির 21 আগস্ট 2024, বুধবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধে 6:03। নক্ষত্র শতভিষা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 6:26 গতে নরগণ। রাত্রি 11:15 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আপনারা জানেন এবং এও জানেন যে আগামীকাল হচ্ছে সেই অনুষ্ঠান, বৃহস্পতিবারের চিঠিপত্র পড়ার অনুষ্ঠান, যেখানে 2টি বিষয় দিয়ে দেওয়া হয়েছিল এবং তাই নিয়ে প্রচুর চিঠি এসেছে। বেশ কিছুদিনের রসদ পেয়ে গেছে শরণাগতের এই চিঠিপত্র বিভাগ। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমেই তো পুরাণ চিরন্তনে বারবারিকের কথা বলছিলাম, বলতে গিয়ে একজন যক্ষের কথা উঠে পড়েছে। স্বর্গের দেবতারা যখন পৃথিবী পাপে পূর্ণ হয়ে গেছে বলে ব্রহ্মার কাছে গেছেন, বিষ্ণুর কাছে গেছেন, তখন এক যক্ষ বলেছে যে না, বিষ্ণুর যাবার কি দরকার আছে, আমি গিয়ে পৃথিবীতে ধর্ম স্থাপন করতে পারবো। তো তাতে করে ব্রহ্মা খুব প্রচন্ড রেগে গেছেন এবং অভিশাপ দিয়েছেন যে তোমাকে মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। এই পর্যন্ত বলেছিলাম। এখন এই যে গল্প, এর সঙ্গে বারবারিকের গল্পের যে কি সম্পর্ক, সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবার বোঝা যাবে, আজকে বোঝা যাবে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আজকের যে প্রবন্ধটি শুরু করব আমরা, আধিকারীদের দোষ। প্রবন্ধের নাম আধিকারীদের দোষ। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র পড়ব এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, তার আগে গান। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো যক্ষ তো বলেছে যে ঠিক আছে, বিষ্ণুকে যেতে হবে কেন, বিষ্ণুদেব যাবেন এখান থেকে, কি দরকার আছে, আমি গিয়ে অধর্মের নাশ করে দেবো। তা সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল। যেখানে বিষ্ণু স্বয়ং যেতে চাইছেন, তার মনে হচ্ছে যে পৃথিবীর এই যে পাপের ভাড়া পূর্ণ হয়েছে, এখান থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য আমার যাওয়া দরকার। তুমি কে হে, তোমার এত সাহস হয় কি করে, এই স্পর্ধাটা কোত্থেকে এলো যে তুমি যেতে চাইছো? ব্রহ্মা তো অভিশাপ দিলেন তাকে যে ঠিক আছে, মর্তে যেতে চাইছো তো যাও, মর্তে যাও, মর্তে গিয়ে বাস করতে হবে তোমাকে। তো যক্ষ বলে ফেলেছেন, অহমিকা বশতই বলে ফেলেছেন, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বললেন, না 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 না, আমার খুব অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে, আমাকে মার্জনা করুন, আপনারা সকলে আমাকে মার্জনা করুন, আমার একেবারে এই কথা বলা উচিত হয়নি, আমাকে মার্জনা করুন, অভিশাপ ফিরিয়ে নিন। পিতামহ ব্রহ্মা, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। তো ব্রহ্মা বললেন যে এই তো মুশকিল করলে, তুমি বলে ফেললে দুম করে, আমিও রেগে গেলাম, গিয়ে একটা অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না। হাত থেকে তীর চলে গেলে সেই তীর কি আর ফিরিয়ে নেওয়া যায়? মর্তে তো তোমাকে যেতেই হবে অযোগ্য। তবে
আমি তোমাকে বলছি যে অধর্মের বিনাশের সম্ভাবনা তৈরি হলেই তুমি আবার স্বর্গে ফিরে আসতে পারবে, এইটুকু আমি তোমাকে কথা দিলাম। এখন যাও, মরতে যাও, মন খারাপ করো না। অগত্যা কি আর করা যাবে, সেই যক্ষ পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। এই মর্তধামে তার জন্ম হলো, নাম হলো বারবারিক। এতক্ষণে বোঝা গেল এই যে যক্ষের গল্পটা মাঝখানে ঢুকে পড়লো, সেটা কেন? এই যক্ষই আসলে বারবারিক। তারপরে তো তিনি মহাদেবের তপস্যা করেছেন, এই 3টে তীর পেয়েছেন বর হিসেবে, ইত্যাদি ইত্যাদি। তো ব্রাহ্মণ মানে কৃষ্ণ, তিনি তো অসম্ভব কূট কৌশলী। তিনি দেখলেন যে বারবারিক যদি যুদ্ধে নামে তাহলে তো খুব সর্বনাশ হয়ে যাবে, নানান দিক থেকে সর্বনাশ। সেই সর্বনাশের কথা বারবারিককে তিনি কেমন করে বোঝাচ্ছেন সে কথা বলবো আপনাদের। তো তিনি বললেন যে তোমার মাথাটি আমায় দাও, তোমার রক্তে এই যে যুদ্ধক্ষেত্র সেটা পুণ্যভূমি হয়ে উঠবে। তো বারবারিক তো এটা কল্পনা করতে পারেননি, কিন্তু ব্রাহ্মণকে তো কথা দিয়ে দেওয়া হয়েছে, সে কথার তো নড়চড় হতে পারেন না। যা চাইবেন তাই দেবেন। তবু তার মনের মধ্যে নানান রকম দ্বিধা জাগছে। তা কৃষ্ণ পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি হঠাৎ মন্ত্র পড়তে আরম্ভ করলেন এবং কৃষ্ণ তার নিজের রূপে বারবারিকের সামনে প্রকাশিত হলেন। বারবারিক দেখলেন যে কি, এতক্ষণ যাকে ব্রাহ্মণ বলে মনে করেছিলাম তিনি তো ব্রাহ্মণ নন, তিনি তো স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি তো স্বয়ং বিষ্ণু। তার পূর্বজন্মের কথা মনে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে বিষ্ণুর হাতেই তার মৃত্যু, এবং সেই মৃত্যু গৌরবের মৃত্যু। বললেন, বেশ, আপনি যা চেয়েছেন তা আমি দেব, আমার অদেয় কিছু নেই, কিন্তু তার বদলে আমার একটি আবেদন ছিল। বলো, কি আবেদন? তুমি যখন আমার কথা মেনে নিয়েছো, আমিও তোমার অনুরোধ রাখবার যথাসাধ্য চেষ্টা করব। ভেবে দেখুন, বারবারিক কিন্তু শর্তহীন ভাবে মেনে নিয়েছিলেন যে আপনি যা বলবেন তাই হবে। কৃষ্ণ কিন্তু তা বললেন না, বললেন যথাসাধ্য মেনে চলবার চেষ্টা করব। শুনছেন পুরাণ চিরন্তন বারবারিকের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছে, একটু গান শুনে নি, এরপর ফিরে এলাম। শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ। তো বারবারিককে কৃষ্ণ বললেন যে বেশ, তুমি বলো তোমার কি প্রার্থনা, আমি যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তা বারবারিক বলছে যে অনেক দূর থেকে এসেছিলাম এই যুদ্ধে যোগ দেব এইরকম আকাঙ্ক্ষা নিয়ে, তো তা যখন হলো না তখন এই কুরুক্ষেত্র যুদ্ধটা নিজের চোখে দেখার বড় স্বাদ ছিল আমার। কোনোভাবে কি তার ব্যবস্থা করা যায়? তো কৃষ্ণ বললেন যে হ্যাঁ, করা যায়, তুমি যুদ্ধে যোগ না দিলেই হলো, করা যায়, নিশ্চয়ই করা যায়। তুমি একটা কাজ করো, কাছের এই যে পাহাড় দেখছো, তোমার মাথা ওইখানে আমি স্থাপন করে দেব, পুরো যুদ্ধ তুমি সেইখান থেকে দেখতে পারবে। বারবারিক কি করলেন? বারবারিক নিজের কটিদেশ থেকে ধারালো ছুরি বার করলেন, এক কোপে নিজের মাথা কেটে ফেললেন, তুলে দিলেন কৃষ্ণের হাতে। সবাই শিহরে উঠল, তো চারিদিকে ধন্য ধন্য রব উঠল। কৃষ্ণ তখন সেই মাথা পাশের পাহাড়ে এমন ভাবে স্থাপন করলেন যাতে সেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্রটা পরিষ্কার দেখা যায়। 18 দিনের এই যুদ্ধ একেবারে সামনে থেকে দেখলেন এই বারবারিক। গল্প এখনো শেষ হয়নি, আরো বলবো, কিন্তু আজকে থাক, আজকে এই পর্যন্ত। আগামীকাল তো বৃহস্পতিবার, চিঠি পড়ার আসর, শুক্রবারে এই গল্প বলবো আবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আধিকারীদের দোষ। দোষ প্রবন্ধের নাম। এটা বেলুড় মঠে সন্ন্যাসী ও ব্রহ্মচারী শিষ্যদের শুনিয়েছিলেন
স্বামী বিবেকানন্দ। পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রাচীন ঋষিগণের উপর আমি অসীম শ্রদ্ধা ভক্তি সম্পন্ন, কিন্তু পরবর্তীকালে তাহাদের দোহাই দিয়া যেভাবে জনসমাজে লোকশিক্ষা প্রবর্তিত হইয়াছে, সেই শিক্ষা প্রণালী আমি বিশেষ আপত্তিকর মনে করি। ওই সময় হইতে স্মৃতিকারেরা সর্বদাই ইহা করো উহা করিও না ইত্যাদিরূপ বিধিনিষেধ করিয়া গিয়াছেন। কিন্তু কেন এই কাজ করিতে হইবে, কেন ইহা করিব না, বিধিনিষেধগুলির উদ্দেশ্য বা যুক্তি তাহারা কখনোই দেন নাই। এইরূপ শিক্ষা প্রণালী আগাগোড়া বড়ই অনিষ্টকর। ইহাতে যথার্থ উদ্দেশ্য সিদ্ধ না হইয়া লোকের ঘাড়ে কতকগুলি অনর্থের বোঝা চাপানো হয় মাত্র। এই বিধিনিষেধগুলির উদ্দেশ্য সাধারণ লোকের নিকট গোপন করিয়া রাখিবার এই কারণ প্রদর্শিত হইয়া থাকে যে তাহারা ওই উদ্দেশ্য বুঝিবার যথার্থ অধিকারী নয়, সেই জন্য তাহাদের নিকট বলিলেও তাহারা উহা বুঝিবে না। এই অধিকারীবাদের অনেকটা খাঁটি স্বার্থ ছাড়া আর কিছুই নয়। তাহারা ভাবিতেন তাহারা যে বিষয়ে বিশেষ চর্চা করিয়া জ্ঞান লাভ করিয়াছেন, লোককে যদি তাহা জানাইয়া দেওয়া হয় তবে তাহারা আর তাহাদিগকে আচার্যের উচ্চ আসনে বসাইবে না। এই কারণেই তাহারা আধিকারিবাদের মতটা বিশেষভাবে সমর্থন করিবার প্রয়াস পাইয়াছেন। সামর্থ্য রহিত বলিয়া যদি কোনো লোককে তোমরা উচ্চ বিষয় জানিবার অনধিকারী বা অনুপযুক্ত মনে করো, তবে তো তোমাদের তাহাকে অধিক পরিমাণে শিক্ষা দিয়া যাহাতে সে ওই তত্ত্ব সকল বুঝিবার শক্তি লাভ করিয়া উপযুক্ত হয় সেজন্য চেষ্টা করা উচিত। তাহার বুদ্ধি যাহাতে মার্জিত সবল হয়, সূক্ষ্ম বিষয়সমূহ সে যাহাতে ধারণা করিতে পারে, সেজন্য তাহাকে অল্প শিক্ষা না দিয়া বরং বেশি শিক্ষা দেওয়াই তো উচিত। এই অধিকারীবাদ মতাবলম্বীগণ মানবাত্মার মধ্যে যে গূঢ়ভাবে সমুদয় শক্তি রহিয়াছে এই কথাটা যেন একেবারে ভুলিয়া যান। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তি জ্ঞানের অধিকারী হইতে পারে যদি তাহাকে তাহার ভাষায় তাহার উপযোগী ভাবে শিক্ষা দেওয়া যায়। যে আচার্য অপরের জ্ঞানোন্মেষ করিতে পারিতেছেন না, তিনি তাহার শিষ্যগণের নিন্দা না করিয়া এবং উচ্চতর জ্ঞান তাহাদের জন্য নয় এই বৃথা হেতুবাদে তাহাদিগকে চিরদিনের জন্য অজ্ঞান ও কুসংস্কারে ফেলিয়া না রাখিয়া তিনি যে তাহাদিগকে তাহাদের ভাষায় তাহাদের উপযোগী ভাবে শিক্ষা দিয়া তাহাদের জ্ঞানোন্মেষ করিয়া দিতে পারিতেছেন না, সেজন্য যেন বিরলে অশ্রু বিসর্জন করেন। সত্য যাহা তাহা নির্ভয়ে সকলের সমক্ষে উচ্চ ঈশ্বরে প্রকাশ করিয়া বলো। দুর্বল অধিকারীগণের ইহাতে বুদ্ধি ভেদ হইবে এ আশঙ্কা করিও না। মানুষ নিজে ঘোর স্বার্থপর, তাই সে চায় না যে সে যতদূর জ্ঞান লাভ করিয়াছে অপরেও তাহা লাভ করুক। তাহার আশঙ্কা হয় তাহা হইলে লোকে তাহাকে মানিবে না, সে অপরের নিকট হইতে যে সকল সুযোগ সুবিধা পাইতেছে, অন্যের নিকট হইতে যে বিশেষ সম্মান পাইতেছে তাহা আর পাইবে না। সেই জন্য সে তর্ক করিয়া থাকে যে দুর্বল চিত্ত লোকের নিকট উচ্চতম আধ্যাত্মিক জ্ঞানের কথা বলিলে তাহাদের বুদ্ধি গুলাইয়া যাইবে। অতএব আমরা শ্লোক শুনি, না বুদ্ধি ভেদং জনায়দ জ্ঞানং কর্মসঙ্গিনাম যোজয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। কর্মাসক্ত অজ্ঞ ব্যক্তিদিগকে জ্ঞানের উপদেশ দিয়া জ্ঞানী ব্যক্তি তাহাদের বুদ্ধিভেদ জন্মাইবেন না, কিন্তু জ্ঞানী যুক্তভাবে কর্ম সমুদয় স্বয়ং আচরণ করিয়া তাহাদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের দিন কথামৃত থেকে পাঠ করবার সময় যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, ঠাকুর ছোকরাদের খুব পছন্দ করেন। মানে ছোকরা শব্দটা আমার শব্দ নয়, ঠাকুরের শব্দ। ঠাকুর এই শব্দটা ব্যবহার করেন কম বয়সী যারা। তো সত্যি সত্যি আমরা তো বলছিলাম, সেই নিয়েই কথাবার্তা হচ্ছিল যে কম বয়সীদের মন অনেক শুদ্ধ থাকে, অনেক পবিত্র থাকে। আমার মনে আছে আমি এই কথাটা প্রায়শই বলি আর কি বন্ধু বান্ধবদের মধ্যে, যে
এনিমি অফ দ্য পিপল লিভস এর খুব বিখ্যাত একটি নাটক, তার বাংলা রূপান্তর করেছিলেন বহুরূপী শম্ভু মিত্রের নির্দেশনায়। তো তাতে একটা সংলাপ ছিল, সে এক ডাক্তার আর কি, সে নায়ক, সে বলে আমি দেখেছি জানো দাদা, বুড়ো হলেই না মানুষ কিরম বদমাইশ হয়ে যায়। আর দাদা একটু ইয়েটি হয়, একটু মানে অপমানিতই হয়, কিন্তু মুখে বলতে পারে না, এরকম একটা মজার জায়গা ছিল। তো বুড়ো হলেই মানুষ খানিকটা বদমাইশ হয় কিনা আমি জানি না, সকলের ক্ষেত্রে কথাটা যে সত্যি তাও নয় নিশ্চয়ই, মজা করেই বলা। কিন্তু মানে ডাক্তারও বুড়ো কিন্তু এই নাটকে। কিন্তু ওই যে কোথাও একটা সংসারের পাকে জড়িয়ে পড়া, তার ফলে কলা কৌশল ছল নানা রকম করা, এইগুলো একটু বেশি বয়সে মানুষের মনের মধ্যে আসে। কম বয়সটা একটা ডোন্ট কেয়ার ভাব থাকে, তো তার ফলে এগুলো কিছু ব্যাপার না। আমার জামা কাপড় সাজগোজ এগুলো তেমন কোনো ব্যাপার না। আজকালকার ছেলে মেয়েদের কথা আমি বলছি না, তাদের উপরে ভোগবাদের যে ঢেউ সেটা এমন ভাবে পড়েছে যে তাদের কাছে এই যে বাইরের চেহারার দিক থেকে, সকলের কাছে নয়, আমি আবারও বলছি অনেকের কাছেই হয়তো নয়, এটা একেবারেই নাগরিক ব্যাধি, তাদের উপরে এগুলো এসে খুব বেশি করে পড়েছে। কিন্তু সাধারণভাবে আমাদের কম বয়সে আমরা এই বাইরের যে রূপ সেইটাকে একটু ডোন্ট কেয়ার ভাব করেই চলতে চাইতাম বা চলতে পছন্দ করতাম। তো যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই না। মেয়েদের কাছে যদি বলা যায় তাহলে, মেয়েদের দিক থেকে যদি বলা যায় তাহলে ছেলেদের কাছেও বেশি আনাগোনা করাটা ভালো নয়, ঠাকুর এইরকম বলবেন। অর্থাৎ যেটা বলছিলাম যে প্রকৃতির একটা টান আছে, শারীরিক একটা টান আছে, সেই টানটাকে যতদূর সম্ভব প্রতিহত করতে হবে। কেননা এই যে কামিনী কাঞ্চন কামনা বাসনা, এইটা যদি আমার মনকে অধিকার করে নেয়, তাহলে আমি সে মনে ঈশ্বরের জন্য আসন পাতবো কি করে? তো বলে ঠাকুর ঘটনার কথা বলছেন, তার সময়কার ঘটনা। কিরকম? হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে, সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না, ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়ে, আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দেবো এসব ভালো নয়, ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। ঠাকুর কতখানি সতর্ক, এবং এই সতর্কতা কিন্তু রবিবারে রবিবারে যার কথা বলছি সেই চৈতন্যদেবের মধ্যেও ছিল, যে না, কোন নারীর কাছ থেকে, এমনকি তিনি যদি বৃদ্ধাও হন, তার কাছ থেকেও তুমি ভিক্ষা গ্রহণ করবে না। তুমি নিজেকে সংযত রাখবে, তুমি নিজেকে বিমুখ রাখবে নারীর প্রতি। এই যে একটা কথা এরা মনে করেছেন, পুরুষের দিক থেকে দেখা বলেই নিশ্চয়ই মনে করেছেন, নারীর দিক থেকে দেখলে উল্টোটা হবে। আমি বারবার করেই বলছি সে কথা, আমার মনে হয়। তো এই যে বাৎসল্য ভাব, এই বাৎসল্য ভাবের ভেতর থেকেও কিন্তু কামনার ভাব জেগে উঠতে পারে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আরো পড়বার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত শোনাবার জন্য। তো ঠাকুর কি বলছেন যে ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন, মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ। ওরা বলে রাগ ও কৃষ্ণ। গুরু জিজ্ঞাসা করে রাগ ও কৃষ্ণ পেয়েছিস? সে বলে হ্যাঁ পেয়েছি। তাহলে শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে একজন নারী বন্দনা করছে, কোন একজন পুরুষের বন্দনা করছে, এইরকম ভাবে দেখা হয়। মানুষের মধ্যেই শ্রীকৃষ্ণ আছেন। এবং ওরা বলছে রাগ ও কৃষ্ণ। রাগ মানে তো আপনারা জানেন অনুরাগ, কৃষ্ণের প্রতি অনুরাগ। সেই অনুরাগটা আসলে কোন একজন মানুষের মধ্যে দিয়ে আমি সেই অনুরাগটাকে প্রকাশ করতে চাই। এবং গুরু জিজ্ঞেস করেন যে তুমি কি রাগ ও কৃষ্ণ পেয়েছো? তুমি কি সেই অনুরাগের স্পর্শ পেয়েছো, সেই অনুরাগের স্বাদ পেয়েছো? তুমি কি মানুষের মধ্যে সেই কৃষ্ণকে দেখেছো? তো শিষ্য হয়তো বললো হ্যাঁ পেয়েছি। এটাতেই চরিতার্থতা। কিন্তু ঠাকুর এইটাকে যে খুব পছন্দ করছেন এরকমটা নয় কিন্তু। তার কারণ এতে প্রতি মুহূর্তে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রতি মুহূর্তে পা পিছলে যেতে পারে।
আমি যাকে কৃষ্ণ হিসেবে দেখছি তাকে আমি তো মানুষের মধ্যে দিয়ে কৃষ্ণ হিসেবে দেখছি। কোথায় এই কৃষ্ণের যে পরিচয় সেটাকে ঢেকে দিয়ে মানুষ পরিচয়টা বড় হয়ে আসতে পারে, মানুষের দেহগত পরিচয়টা বা পুরুষের দেহগত পরিচয়টা বড় হয়ে উঠতে পারে, পুরুষের কাছেও রাধা ভাবের তুলনায় নারী পরিচয়টা বড় হয়ে উঠতে পারে। এগুলো তো হতেই পারে, হওয়া খুব স্বাভাবিক। সেই জন্য ঠাকুর এইটাকে খুব পছন্দ করছেন এমনটা মনে হয় না। বলছেন সেদিন এক মাগি এসেছিল, তার চাহনির রকম দেখলাম বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছো করো, কিন্তু অন্যায় ভাবে এনো না। তাহলে সেই মেয়েটিকেও বলেছেন যে তুমি মায়ের মতন দেখছো, মায়ের মতন দেখো, তাতে কোনো গোলমাল নেই, কিন্তু তার বাইরে অন্য কিছু, অন্য কোনো মনোভাব, অন্য কোনো কামনা, অন্য কোনো বিষ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। বলছেন ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ, সাধনার অবস্থায় কেবল ত্যাগ করতে হয়, এটা আমরা জানি আর বলি। কিন্তু দেখ, কম বয়সী ছেলে মেয়ে যারা আছে তাদের আমরা কথায় কথায় এরকম বলি না, শোনো এখন না কেরিয়ারটা তৈরি করবার সময়, এখন না নিজেকে তৈরি করবার সময়, এখন পড়াশোনাটা করে যাও, পড়াশোনাটা করে যাও, অন্যদিকে মন দিও না, একেবারে নিবিষ্ট হয়ে পড়াশোনা করে যাও। বা তুমি যেটা করতে চাইছো, তুমি এইটা শিখতে চাইছো, নিবিষ্ট হয়ে এইটা শেখো, অন্যদিকে মন দিও না। কেননা ওই ঠাকুর যাকে বলছেন সাধনার অবস্থা, আপনি হয়তো তাকে বলছেন কেরিয়ার গড়ার সময়, নিজেকে তৈরি করবার সময়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। খেলাধুলো বাদ, খবরের কাগজ বাদ, ওই সিরিয়াল বাদ, এমনকি শরণাগত হয়তো বাদ না। শরণাগতটা শুনো, ভোর 5টা থেকে 7টা শরণাগত শুনতে পারো, কিন্তু অন্য কোনো দিকে মন দিও না। না, ঠাট্টা মস্করা থাক। তো সেইটা সাধনার ক্ষেত্রে ঠাকুর বলছেন সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। তার একটা কারণ আপনারা বুঝতে পারেন, ঠাকুরকে দিয়েই বুঝতে পারেন, যে যে কোনো কিছু থেকে কিন্তু মনের মধ্যে একটা উদ্দীপন হতে পারে না। ঠাকুর একটা কোনো ছবি দেখলেন, একটা কোনো মূর্তি দেখলেন, একটা কোনো জায়গায় গেলেন, সেই জায়গায় গিয়ে তার মনে পড়ে গেল যে কৃষ্ণ এইরকম এখানে লীলা করতেন, তিনি ভাবে বিভোর হয়ে গেলেন। তার মানেটা কি? সেই জায়গাটার অনুষঙ্গে তার মনের মধ্যে কতগুলো ভাব জেগে উঠলো, সেই ভাব তাকে একেবারে বিহ্বল করে দিল, একেবারে ভাসিয়ে নিয়ে চলে গেল। আমাদের অতটা হয় না, আমাদের হয় না, আমরা তো ঠাকুর নই, আমাদের মন ওই রকম ভাবে তৈরি নয়, বা আমাদের মন যাকে বলে ওই রকম করে চাষের যোগ্য জমি হয়ে ওঠেনি। কিন্তু যখন তৈরি করছো নিজেকে, তখন এই উদ্দীপনটা যাতে, জাগতিক যে উদ্দীপন, সেইটা যাতে কোনোভাবে না জাগে, তার চেষ্টা তোমাকে সর্বান্তঃকরণে করে যেতে হবে। আমি ওদের বলি যে মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা বলবে না, দাঁড়িয়ে একটু কথা বলবে, বসবে না। বসা মানে হচ্ছে কিন্তু থিতু হওয়া, বসা মানে হচ্ছে কিন্তু এইটাকে স্বীকার করে নেওয়া, এই সম্পর্কটাকে স্বীকার করে নেওয়া, দাঁড়িয়ে কথা বলবে। সিদ্ধ হলেও এইরকম করতে হয় নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো গে, তাতে যদি না উঠে তাহলে নিচে উঠে পড়ি, আমাকে দেখে আবার সবাই শিখবে। তাহলে ঠাকুর নিজেকেও এই সংযমের বন্ধনে বেঁধে রাখেন। আর তার বাইরে আর একটা ভাবনা আছে তার, সেটা হচ্ছে লোকশিক্ষা। তিনি তো লোকশিক্ষা দেবার জন্য এসেছেন। তো এই লোকশিক্ষা দিতে গেলে নিজে আচরণ করতে হয়। আপনি আচরি ধর্ম অপরে শিখাও। সেই আচরণটা কি? আমি কোনো নারীর সঙ্গে বেশিক্ষণ কথা বলবো না, কোনো নারীর মুখোমুখি বেশিক্ষণ বসবো না, খানিক্ষণ পরে হয় তাকে চলে যেতে বলবো, নয় আমি নিজে উঠে চলে যাব। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে।
এবার একটু গান শুনবো, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সবিতা রায়চৌধুরীর চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় আকাশের রং। বুঝতেই পারছেন পুরনো চিঠি, পড়া হয়নি এতদিন, কিন্তু আজকে ভোরবেলা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মনে হলো এই যে কখনো মেঘ করে আসে, বৃষ্টি পড়ে, অন্ধকার হয়ে যায়, আবার কখনো আলো ফোটে, নানান রকম করে আকাশ তাকে দেখায়। আজকে বরং ভোরবেলা আকাশের রং নিয়েই একটা চিঠি রয়েছে, সেটা পড়া হয়নি, সেটা পড়া যাক। পড়ি সবিতা দেবীর চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আকাশের রং নিয়ে 2 লাইন লিখবার চেষ্টা করলাম। পৃথিবীর রং নীলাভ, নীলাভ আকাশ। ছোট থেকে পড়াশোনা করে তাই শুনে এসেছি, দেখে এসেছি। দেখেছি 7 রঙের রামধনু কিভাবে আকাশের বুকে ছড়িয়ে রয়েছে। অসাধারণ সে এক অনুভূতি, চোখ সরাতে ইচ্ছে করে না। দাঁড়িয়ে তাকে আস্তে আস্তে মিলিয়ে যেতেও দেখেছি। তাই মনে হয় আকাশের রং শুধু নীল নয়, অনেক রঙে রাঙিয়ে আছে আকাশ, যা আমাদের মুগ্ধ করে। শরৎকালের আকাশের সে সুন্দর বর্ণনা বলতে গেলে হয়তো লেখা শেষ হবে না। সারা বছরের অপেক্ষা থাকে সমস্ত ঋতুর মধ্যে সেই এক বিশেষ ঋতুর যে সময় আকাশ থেকে চোখ সরানো অসম্ভব। একদিকে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ানো, আর একদিকে স্বচ্ছ নীল আকাশ। আবার বর্ষাকালে কালিমা মাখা সেই আকাশেরই আর এক রূপ। বৃষ্টি হবার পর স্নিগ্ধ আকাশের আর এক রূপ। মা বাবার চেনানো সেই আকাশের রঙের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর এই ছোট্ট লেখাটি লিখলাম, নিজের মনের কথা কিছুটা ভাগ করে নেব বলে। শরণাগত সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই খুব ভালো থাকবেন। লেখাটি যদি পাঠযোগ্য মনে করেন পড়ে শোনালে কৃতজ্ঞ থাকব। বিনীতা সবিতা রায়চৌধুরী, শিবপুর বি গার্ডেন, হাওড়া। এইটা হলো আসল কথা। আপনি যে মনের কথাটা লিখেছেন, আমরাও চাই যে আপনারা মনের কথা একটু লিখে পাঠান। আমরা মনের কথা বলতে ভুলে গেছি তো, মানে পরস্পরের সঙ্গে খুব মনের কথা বলা বলিটা অনেক কমে গেছে না। শরণাগত সেই রকম একটা জায়গা হোক যেখানে মানুষ তার নিজের মনের কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠি লেখার জন্য। এরপর গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে নিয়ে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। জয়রামবাটি সারদা আশ্রম। আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি আমরা। সোজা রাস্তা চলে গেছে, দুপাশে ঝাঁকড়া গাছপালা, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। সেই যে বেলতলা যেখানে শ্যামাসুন্দরী স্বপ্নে দেখেছিলেন স্বয়ং মা তার ঘরে আসছেন, সেইখানে যাব না। সেই বেলগাছটি আর নেই, কিন্তু সেই বিশেষ জায়গাটা আলাদা করে রাখা আছে খুব সুন্দর ছোট্ট একটা মন্দির দিয়ে। মানে কি বলবো, অন্য শব্দ মাথায় আসছে না, তাই মন্দিরই বলছি, কিন্তু ঠিক মন্দিরের মতো দেখতে নয়। একে কিরকম জানেন, ধবধবে সাদা রঙের গোল একটা 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 গম্বুজের মতন যেন উঠে গেছে, সরু লম্বা, খুব ছোট্ট। মানে কোন একজন মানুষ হয়তো দাঁড়াতে পারবেন এর ভেতরে। খুব চমৎকার জাফরি করা, থামের গায়ে সুন্দর কারুকাজ, মাথার উপরে অর্ধবৃত্তাকার ছাদ, ওই টুপির মতন খানিকটা। ভেতরে সাদা পাথরের বেদির উপরে মায়ের একটি ছবি রাখা আছে, গলায় ফুলের মালা। ভেতরে ঢোকবার তো অবকাশ নেই, বাইরে থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে ইচ্ছে হবে আপনার। প্রাণ ভরে মাকে ডাকুন। চারপাশ নিস্তব্ধ, শুধু গাছের পাতার মধ্যে দিয়ে বাতাস বয়ে যাবার শব্দ। খুব শান্তি লাগবে, দেখবেন খুব শান্তি লাগবে। আসলে এক মনে মাকে ডাকার আনন্দই তো আলাদা। তো যাই হোক, এখান থেকে আমরা যাব কোয়ালপাড়া।
কি নামটা চেনা চেনা লাগছে? বেশ কিছুদিন আগে আমি মা শারদামণির জীবন কথা আপনাদের শুনিয়েছিলাম ধারাবাহিকভাবে। সে বেশ অনেকদিন ধরে বলা হয়েছিল, অনেকদিন ধরে। তখন কোয়ালপাড়ার কথা, তার আশ্রমের কথা বারবার উঠে এসেছে। আজকের দিনে অবশ্য জয়রামবাটি আর কোয়ালপাড়াকে আলাদা গ্রাম হিসেবে দেখাই হয়তো উচিত নয়। এ দুয়ের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটারের মতন। 7 কিলোমিটার দূরত্ব কি দূরত্ব বলুন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। একেবারে শেষ পর্বে এসে পড়েছি আমরা, বাইরে দূরের শেষ পর্ব। ফিরে আসছি গানের পর। কোয়ালপাড়ায় এসেছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জয়রামবাটির কাছেই, যা বললাম 7 কিলোমিটারের অল্প বেশি হয়তো। মা যখন বিষ্ণুপুর হয়ে কলকাতা যেতেন তখন তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটেই যাওয়া। তো যাবার পথেই কোয়ালপাড়ায় একটু জিরিয়ে নিতেন। ওই জায়গাটাকে মা খুব পছন্দ করতেন, বলতেন কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। বহুবার তিনি রাত্রিরে থেকেছেন এখানে। তো 1909 খ্রিস্টাব্দে এখানে একটা আশ্রম তৈরি করা হলো। মা এখানে ঠাকুরের একটা ছবি স্থাপন করলেন, তার নিজের ছবিও স্থাপিত হয়েছিল এখানে। সেই থেকে 2 ছবি পূজিত হয় গোয়ালপাড়ার আশ্রমে। পুজো তো হয়, নিত্য পুজো হয়, কিন্তু রামকৃষ্ণ সারদার অনুগামী যারা, তারা তো শুধু দেবতার পুজোয় সন্তুষ্ট থাকেন না। তাদের আদর্শ তো শিবজ্ঞানে জীব সেবা। এখানে একটা চ্যারিটেবল হোমিওপ্যাথি চিকিৎসালয় চালানো হয়। তাছাড়া গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার করবার জন্য বই বিলোনো হয়, গরিব মানুষকে ছাতা দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, কম্বল দেওয়া হয়। মানে নানান ধরনের দান করে থাকেন এরা দরিদ্র নারায়ণের জন্য। জলের জন্য কাছাকাছি এলাকায় টিউবওয়েল খুঁড়ে দেন। তো সেসব তো হলো, এবারে চলুন গ্রামটা একটু ঘুরে দেখি। এই যে গোয়ালপাড়ার বিখ্যাত রামকৃষ্ণ যোগাশ্রম, নিচু পাঁচিলে ঘেরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, লোহার গেট, বাইরে বোর্ড টাঙানো আছে রামকৃষ্ণ যোগাশ্রম, নিচে ঠিকানা আছে। আমি জানি না এই কোয়ালপাড়ার আশ্রম আগে ঠিক এইরকমই ছিল কিনা, কিন্তু এখন যে জায়গাটা খুব সুন্দর হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। চারপাশে গাছপালা, সবাই যদি চুপ করে থাকেন তার অনুরোধ লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই চুপ চুপ করবে এবার সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এইবার তাহলে কবিতা শোনাই, রবীন্দ্রনাথের কবিতা। সৃষ্টির রহস্য আমি তোমাতে করেছি অনুভব, নিখিলের অস্তিত্ব গৌরব। তুমি আছো, তুমি এলে, এ বিস্ময় মোর পানে আপনারে নিত্য আছে মেলে, অলৌকিক পদ্মের মতন। অন্তহীন কাল আর অসীম গগন, নিদ্রাহীন আলো, কি অনাদি মন্ত্রে তারা অঙ্গ ধরি তোমাতে মিলালো। যুগে যুগে কি অক্লান্ত সাধনায়, অগ্নিময়ী বেদনায় নিমেষে হয়েছে ধন্য শক্তির মহিমা। পেয়ে আপনার সীমা ওই মুখে, ওই চক্ষে, ওই হাসিটিতে। সেই সৃষ্টি তপস্যার সার্থক আনন্দ মোর চিতে স্পর্শ করে, যবে তব মুখে মেলি আঁখি, সম্মুখে তোমার বসে থাকি। খুব ভালো থাকবেন।